সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই বিএনপি জামায়াত সংঘর্ষ। এদিকে ভারতে বসে হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। অপরদিকে বিএনপি থেকে বহিষ্কার হওয়া প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ভাঙচুর। আরও থাকছে মুন্সিগঞ্জে নির্বাচনী প্রচারে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ। এবং সবশেষে থাকছে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। নির্বাচনী প্রচারের প্রথম দিনেই বিএনপি জামায়াত সংঘর্ষ। নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই লক্ষ্মীপুরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যানার টানানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের অনুসারীদের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষের 4 জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার 22 জানুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের পশ্চিম চরমনসা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামের প্রার্থী ড রেজাউল করিমের পক্ষে দাড়িপাল্লা প্রতীকের ব্যানার টানানোর জন্য তার অনুসারীরা রিপুজি মার্কেট এলাকায় গেলে সেখানে বাধার মুখে পড়েন। এই সময় বিএনপি কর্মী শাহজাহান ব্যানার টানাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এই ঘটনায় আহতরা হলেন বিএনপি কর্মী মোহাম্মদ শাহজাহান 40, জামায়াত কর্মী মোহাম্মদ ফিরোজ, শিবির কর্মী মোহাম্মদ তাহসিন 18 ও সোহাগ। হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত নেতা ফিরোজ আলম গণমাধ্যম কর্মীদের জানান, সকালে ব্যানার টানাতে গেলে বিএনপি কর্মী শাহজাহান তাদের বাধা দেন। পরে শাহজাহানের পক্ষে কাশেম মাঝি এসে হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান বলেন, বিএনপি কর্মী শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন। অতীতে আওয়ামী লীগের লোকজন তাকে নির্যাতন করে মৃত ভেবে ফেলে রেখে যায়। সেই ঘটনার পর থেকেই তিনি অসুস্থ ও অসহায় অবস্থায় আছেন। তিনি অভিযোগ করে বলেন, জামায়াত প্রার্থীর লোকজন ব্যানার টানাতে গিয়ে শাহজাহানকে মারধর করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনি সহযোগিতা নেওয়ার কথা জানান তিনি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি পারভেজ ওয়াহিদ বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুর 12টা 30 দিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসাইন জানান, বিষয়টি তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে খবর শোনার পর ইউএনওকে অবহিত করা হয়েছে এবং খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভারতে বসে হাসিনার বিবৃতি নিয়ে আবারও দেশটির সরকারকে বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার স্পষ্টভাবে বলেছেন, ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং দুই দেশের টানাপোড়েন সহ বিভিন্ন বিষয় অন্তর্বর্তী সরকারের অবস্থানও স্পষ্ট করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পরই মূলত বড় ধরনের টানাপোড়েন দেখা দেয় বাংলাদেশ ভারত সম্পর্কে। স্বল্প সংখ্যক নির্যাতন, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি দূতাবাস তলবের মতো ঘটনাও ঘটে। সবশেষ বাংলাদেশে ভারতের হাই কমিশন ও অসহকারী হাই কমিশনগুলোতে দায়িত্বরত দূতাবাস ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। এমন পরিস্থিতির মধ্যেই বিবিসি ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 10 মিনিটের ওই সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার ভারতে অবস্থান, জাতীয় নির্বাচন, ঢাকা নয়াদিল্লি সম্পর্ক সহ বিভিন্ন বিষয় উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টার বমুখে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি প্রত্যাশা করে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বর্তমান পরিস্থিতিতে এমন তৎপরতা বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য ভালো কোনো উদাহরণ না হবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। স্বল্প সংখ্যকের উপর নির্যাতনের প্রতিটি ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতে স্বল্প সংখ্যক নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত।
অপরদিকে বিএনপি থেকে বহিষ্কার হওয়া প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ভাঙচুর। পিরোজপুর ৩, কাউখালী, ভান্ডারিয়া, নেসারাবাদ আসনের সাধারণ প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মাহমুদ হোসেন ভিপি মাহমুদের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সরবকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভিপি মাহমুদের ঘোড়া মার্কার নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা বলে অভিযোগ করেন ওই সাধারণ প্রার্থী। ভিপি মাহমুদ বলেন, হামলাকারীরা তার নির্বাচনী অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ সময় তার কয়েকজন কর্মীকেও মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সাধারণ প্রার্থী ভিপি মাহমুদ স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সারসিনা দরবার শরীফে পীর সাহেবদের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। মাজার জিয়ারত শেষে সরবকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে উপস্থিত হন। এই সময় বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুরের কিছু সমর্থক ওই নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। তার নিরাপত্তায় দায়িত্বরত ২ জন পুলিশ সদস্যের সামনেই এই হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রহরায় তিনি স্থান ত্যাগ করেন। অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী আহমেদ মঞ্জুর সুমনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও সরবকাঠি পৌর বিএনপি সভাপতি কাজী কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির বহিষ্কৃত ব্যক্তি মাহমুদ হোসেন দলের ছবি ব্যবহার করে সভা করছিলেন। এতে স্থানীয় কর্মী সমর্থকদের মাঝে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল বলে তিনি শুনেছেন। তবে হামলা কোনো ঘটনা ঘটেনি। আরও থাকছে, মুন্সিগঞ্জে নির্বাচনী প্রচারে বিএনপির ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ। মুন্সিগঞ্জ উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে একই দলের ২ পক্ষের মধ্যে রামদা চাপাতি নিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক দফায় দিঘিরপাড় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল বের করেন স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি দিঘিরপাড় বাজার থেকে কামারখাড়া এলাকায় যাওয়ার সময় একই প্রার্থীর ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী বিএনপি নেতা শামীম মোল্লার অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মনোয়ার খানের সমর্থকদের মধ্যে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় দুপুর ১টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের সমর্থকরা। এই সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েক শতাধিক মানুষ সংঘর্ষে অংশ নেয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে আতঙ্কে দিঘিরপাড় বাজারের দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান ব্যবসায়ী ও সাধারণ মানুষ। সংঘর্ষে আহতদের মধ্যে দিঘিরপাড় এলাকার বাসিন্দা নজরুল মোল্লা ৪২ রয়েছেন। অন্য আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুনিরুল হক ডাব্লিউ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এবং সবশেষে থাকছে, ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। নিরাপত্তা শঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও বরফ গলাতে পারেনি আইসিসি। গতকাল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। সেখানে আইসিসির পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা ছিলেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। সেই মিটিং শেষে বাংলাদেশ দলকে একদিন সময় দেওয়া হয়েছিল বিশ্বকাপ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানার জন্য। সেই হিসেবে আজ সন্ধ্যার আগে বাংলাদেশ দলকে জানাতে হতো তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি কিনা। যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না চায়, তাহলে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেবে বলে জানিয়ে রেখেছে। তাই আজ বিকালে ক্রিকেটার কর্মকর্তাদের নিয়ে সভায় বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বদল করার কোনো সুযোগ নেই। আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেননি বলেও উল্লেখ করেছেন আসিফ নজরুল। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, স্বভাবত আমরা সবাই চেয়েছি আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি, কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন হয়নি। আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি, এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। আসিফ নজরুলের পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল। তিনিও জানিয়েছেন, এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে চান তারা, এর জন্য লড়াই চালিয়ে যাবেন।